ইংল্যান্ডের চায়নাঘর থেকে ফিরে আসার পর পাকিস্তানের গোলামের পুত বুঝছেন তো, মানে গোলাম আজমের পুত। এই পাকিস্তানের গোলামের পুত আগে ছিল কর্নেল আজমি, পরে হয়েছে বাইপাস করে ব্রিগেডিয়ার। ঠিক আছে, এই গোলামের পুত আজমি বলছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। মানে সে মনে করতেছে যে কয়টা জামাতি হেফাজতি, কয়টা মৌলবী মাদ্রাসা আর কিছু সিংকুবামের দাপটে পাগল হয়ে গেছে। তাই দুষ্ট লোকেরা বলতেছে তিনি আসলে কোনো আয়না ঘরে ছিলেন না, তিনি ইংল্যান্ডের কোনো আয়না ঘরে ছিলেন। সেখান থেকে ঢাকায় ফিরে এসে নয় আবদার শুরু করছেন। ওই কুদ্দুস বায়াতি নাকি বলেছে যে শাহবাগের নতুন নাম দেওয়া দরকার, মামার বাড়ির আবদার। আসলে সেটা তো পাকিস্তানি আবদার, তো এটা হলো আইয়ুব খানের আবদার। এই পাকিস্তানের গোলামের পুত, পাকিস্তানের গোলাম, সেই গোলামের পুত আজমি বলতেছে যে জাতীয় সঙ্গীত বদলাতে হবে বাংলাদেশের। কেন? কারণ হচ্ছে এই গোলাম আজমের পুতের উপরে আইয়ুবের ভূত সওয়ার হয়েছে। আইয়ুবের ভূত কেন বললাম জানেন? আইয়ুব খানের আমলে কিন্তু রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়। যখন যুদ্ধ শুরু হয় পাকিস্তানে, এই সামরিক শাসক জজবা পয়দা করার জন্যে, মানে তৎকালীন পশ্চিম পাকিস্তান ও আজকের পূর্ব পাকিস্তান, মানে বাংলাদেশ যেটা আর কি, এটা আবার পূর্ব পাকিস্তান না, মোর পাকিস্তান, দেন্দা পাকিস্তান। ঠিক আছে, মোর ক্যাথলিক, দেন্দা পোপ। বাংলাদেশের হেফাজতে পাকিস্তানিরা মোর পাকিস্তানি, দেন্দা আইয়ুব, মোর পাকিস্তানি, দেন্দা নিয়াজি। বাংলাদেশের হেফাজতের মৌলবীরা মোর পাকিস্তানি, দেন্দা জিন্না। এরকম একটা অবস্থানে চলে গেছে আর কি। যাই হোক, এই দুষ্ট লোকেরা বলতেছে ইংল্যান্ডের চায়না ঘর থেকে গোলাম আজমের পোলা ফেরত হওয়ার পরে উন্মাদ হয়ে গেছে, মনে করছে মুই কি হুনুরে, যেই দেশে বাংলাদেশের স্রষ্টা শেখ মুজিবের মেয়া থাকতে পারে না। মানে আমার জামালপুরে ভাষায় করলাম মেয়া বলে, আবার আপনারা আবার আওয়ামী লীগের চেতি যায় না, আপনাদের তো আবার বেজায় রাগ উঠে, দরকারের সমস্যা ওঠে না। স্বাধীনতা বিরোধীদের উপরে আপনার কোনো রাগ ওঠে না অবশ্য। তো শেখ হাসিনার মেয়া থাকতে পারে না যেই দেশে, সেই দেশে গোলাম আজমের পুত যে ভাবটা দেখাইতেছে রে ভাই, আমার সেই জামালপুরে ভদ্রলোক, মানে গ্রামের সরল লোকটার কথা মনে হচ্ছে যে পৃথিবীর অষ্টম আশ্চর্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছিল আর গোলাম আজম বেঁচেছিল। আমার মতে, আমি আবার জামালপুরে হয়ে বলতেছি, আরেক জামালপুরা, যে পৃথিবীর নবম আশ্চর্য হচ্ছে যে শেখ মুজিবের কন্যা এখন দেশ ছাড়া আর গোলাম আজমের পুত শালা এই দেশে থাকে। এটা হলো পৃথিবীর নবম আশ্চর্য। এই দায় টোটালি আওয়ামী লীগের উপর। অনেকে বলেন আওয়ামী লীগের দোষ, অবশ্যই আওয়ামী লীগের দোষ আছে। আওয়ামী লীগের দোষ না থাকলে শেখ মুজিবের কন্যা দেশ থেকে বিতাড়িত, আর পাকিস্তানের গোলামের বাচ্চা গোলাম, এই আগে ছিল কর্নেল আজমি, পরে হয়েছে ব্রিগেডিয়ার, আর চাকরিটা কিন্তু 2 নাম্বারই, আর বাইপাস করে কিন্তু নেওয়া হয়েছে, কোনো যোগ্যতাই ছিল না আর্মি অফিসার হওয়ার। যাই হোক, এই লোকটা বাংলাদেশে আছে, ভাবা যায়। এই জন্য আমি বলতেছি এটা হলো নবম আশ্চর্য। অষ্টম আশ্চর্য কি বলছি তো আপনাদের, গোলাম আজম মরে গেছিল, এটা আমি বলি নাই, জামালপুর এক মুরব্বী বলছে, আমার জামালপুর এক মুরব্বী, আমি তাকে গর্ব করি তার পাণ্ডিত্য নিয়ে, জীবনে একবারই তার সাথে দেখা হয়েছিল। ওটা হচ্ছে অষ্টম আশ্চর্য। নবম আশ্চর্য হচ্ছে যে গোলাম আজমের পুত এই দেশে আছে আর শেখ মুজিবের কন্যা এই দেশে নাই। এটা হচ্ছে নবম আশ্চর্য। এর জন্য দায়ী অবশ্য খোদ আওয়ামী লীগ, কারণ বেশি বেশি করে মৌলবীদের গর্দান মোটা করেছে, পাছা মোটা করার সুযোগ দিছে, পেট মোটা করার সুযোগ দিছে, বিনিময়টা ফলাফলটা পেয়ে গেছে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা। যাই হোক, এটা তাদের ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা নিয়ে কথা বললে অনেকে আবার রাগ করে, মৌলবীদের কথা বললে মনে করে ইসলাম ধর্ম অবমাননা। মৌলবী আর ইসলাম যে এক না, এটা এদের আমি বুঝাইতে পারলাম না। কারণ এই মৌলবীরাই কারবালার ময়দানে নাস্তিকেরা যায় জবা করে নাই,
নবীর নাতির এই মৌলবীরে জবাই করছিল। এরাও এই বেনামাজিরা গিয়ে নবীর নাতিরে জবাই করে নাই, 5 ওয়াক্ত নামাজি রয়ে গেছিল। 5 ওয়াক্ত নামাজ পড়া কারি, হাফেজ, মৌলানা, মুফতি এরা গিয়ে নবীর নাতিরে জবাই করছিল। কোনো নাস্তিক সেদিন যায় নাই, কোনো মুরতাদ যায় নাই, কোনো আওয়ামী লীগের লোক যায় নাই, গণজাগরণ মঞ্চের লোক যায় নাই, নরেন্দ্র মোদীর লোক যায় নাই, ভারতের লোক যায় নাই, হিন্দু যায় নাই, কোনো মুশরিক কাফির যায় নাই। মুসলমানরা আল্লাহু আকবার বলে নামাজ পড়তে গেছে, আর আল্লাহু আকবার বলে নবীর নাতিরে জবাই করছিল। যাই হোক, তারপরেও কথা বললে বলবে যে আমাদের দোষ। যাই হোক, ওটা রাখলাম। তো গোলাম আজমের পোলার আবদার তো আমাদের রক্ষা করতেই হবে নাকি, তাই না? গোলাম আজমের পোলা বলে বলছে আর আবদারটা রক্ষা করতে হবে না। এই আবদার না মানলে কি আর হয় নাকি? তার বাপের বাড়ির আবদার, তার বাপে হয়ে গেছে 30 লাখ লোক মারা যায় নাই, তার পোলাই কইতাছে শেখ মুজিব ভুল করছে, 30 লাখ 3 লাখ কইছে, 30 লাখ বলতে গিয়ে 3 লাখ বলতে গিয়ে ভুলে 30 লাখ বলছে। মনে রাখবেন, ডক্টর হুমায়ুন আজাদ বলছে যে বারবার বলে এই কথাটা যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা থাকবে না, কিন্তু রাজাকার আজীবন রাজাকার। আর আমি বলে দিই আপনাদের, মুক্তিযুদ্ধের পোলার অত মুক্তিযুদ্ধের চেতনা ধারণই করে না, কিন্তু রাজাকারের বাচ্চারা, আল বদরের বাচ্চারা, আল শামসের বাচ্চারা, এরা তার বাপের চাইতে 100 গুণ বড় রাজাকার। একটা রাজাকারের বাচ্চা তার বাপের চাইতে 100 গুণ বড় রাজাকার। একটা আল বদরের বাচ্চা তার বাপের চাইতে 100 গুণ বড় আল বদর। একটা আল শামসের পোলা, এই মানবতা বিরোধী যুদ্ধাপরাধী 71-এর রাজাকার যারা, আল শামস যারা, এদের পুত্ররা, এদের নাতিরা 100 গুণ বড় রাজাকার আল বদর আল শামস। এটা সারা জীবন মনে রাখবেন। তো এই গোলাম আজমের বাচ্চা তো এটা গোখরার পেটে থেকে গোখরা হয়েছে, আরো বেশি বিষাক্ত হবে, এটাই স্বাভাবিক। এবং এর দায় অনেকেই দেখি আওয়ামী লীগের এইটা বলে, আওয়ামী লীগের এই দায়টা কেন আওয়ামী লীগের দেন না যে গোলাম আজমের পোলাদের বারবারন্তর জন্য দায়ী এরা? এটাও বলেন একটু। কওমি জননী তিনি হয়েছিলেন, আপনারা বলেন যে কওমি মাদ্রাসা পোলাফানদের তিনি আশ্রয় দিয়েছেন, জি জামাতিদেরও তিনি আশ্রয় দিয়েছেন, তার জন্য তো আপনারা তারা তাড়াইতে পারছেন। তার কি বিএনপি তাড়াইছে? বিএনপি তারা নাই, এই মৌলবীরা তাড়াইছে, এই জামাতি মৌলবীরা। যাই হোক, যেটা বলতেছিলাম, তো ভাইজানেরা আসেন, আমরা আগামী জুমাবারে কি আর করবেন, গোলাম আজমের পোলা হয়েছে, তার কথা তো আমাদের মানতেই হবে নাকি? আগামী জুমাবার আসেন, আমরা জাতীয় সঙ্গীত পাল্টাই ফেলি। তো গোলাম আজমের পুত জাতীয় সঙ্গীত পাল্টায় কি না রাখবে, কি সঙ্গীত দেবে এটা আমরা বুঝতে পারতেছি না। কি দেবে, কোন সঙ্গীত এরা বাজাবে? এটা কি বাংলাদেশের যে নয়া জাতীয় সঙ্গীত কি মগবাজারে নাজিল হবে? মগবাজারের জামাতের অফিসে বোধহয় নাজিল হবে না? আমরা একটু শুনি তারা কি জাতীয় সঙ্গীত আসে, একটু দেখি। আর 30 লাখ লোক মরছে না 3 লাখ? আপনারা, আমি যাদের সিংহবাম বলি, এই সিংহবামদের অন্যতম শিষ্য, বড় শিষ্য, মারাত্মক একটা শিষ্য আছে, নাম তার আরিফ রহমান। আমি তারে অশেষ স্নেহ করি, খুবই ভালোবাসি তাকে। আমি সিংহবামদের কিন্তু দেখতে পারি না, কিন্তু এই তরুণকে আমি পছন্দ করি। আমার সাথে হয়তো 10 থেকে 15 বছরের ছোট হবে, বা 10 বছরের ছোট হবে। আমি তার কেন স্নেহ করি আগে বলছি আমি জানি না। তার বইটা পড়েন, সে কিন্তু আওয়ামী লীগের কট্টর সমালোচক। সে কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তার চেয়ে বড়, মানে জামাতিরা যত বড় সমালোচক, তার চেয়ে বড় সমালোচক হলো এই আরিফ রহমান। তার বইটা আপনারা পড়বেন, এই বইয়ের লিঙ্ক চাইলে আপনারা দিয়ে দেবো, কিন্তু মাগনা কেন আপনারা পড়বেন? আরিফ রহমান খুব কষ্ট করে বই লিখছে, একটু ঘেটে ঘুটে আরিফ রহমান লিখে তার বইগুলো পড়বেন, পারলে বাংলাদেশে যারা আছেন কিনে পড়বেন। যদি তার বই কিনতে চান, এবার চিঙ্কুবামদের পক্ষে বইয়ের অ্যাডভার্টাইজ করি একটু, তার বই যারা কিনতে চান আমার কাছে ইনবক্স করবেন, আমি ফোন নাম্বার দিব, তার বইগুলো আপনারা পাবেন, মার্কেট থেকে কিনতে পারবেন। আর যারা নেহায়াতি দরিদ্র কিনতে পারবেন না, আবার বলে দিই, বা বই সংগ্রহ করতে পারবেন না, তারা আইসেন, আমি আরিফ রহমানের পক্ষ থেকে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, মানে পিডিএফ বুক দিয়ে দিব, কিন্তু গুরুগুরি বলে নিয়েন। অথবা আরিফ রহমান দেখবেন যে প্রণামী লেখা থাকে, তার নাম্বার আছে, ওইখানে টাকা পাঠায়েন। যদি আমি মাগনা দিব, তার প্রণামীতে টাকা পাঠায়েন, অন্তত 100 টাকা হলে পাঠায়েন। তার মোবাইল নাম্বার, তার মোবাইল নাম্বার কিন্তু আমার কাছে না, তার মোবাইল নাম্বার হচ্ছে তার আইডিতে, আরিফ রহমান তার আইডিতে লেখা আছে। আমার এই ফেসবুক আইডিতে, এই ইয়েতে তার আইডি আমি দিয়ে দেবো আপনাদের। তার বইটা পড়বেন, সেখানে সে মানে বহু রকম, যত রকম গবেষণা আছে দলিল সহ তুলে ধরেছে যে 30 লাখ না, বাংলাদেশ আরো বেশি মানুষ মারা গেছে, 2.5 লক্ষ নয়, তার 3 থেকে 4 লক্ষ নারী ধর্ষিত হয়েছে, তার ওইখানে ডকুমেন্টারি সহ আছে। এটা হচ্ছে আওয়ামী লীগের দালাল না, আপনাদের ভাষায় আওয়ামী লীগের দালালের শাহরিয়ার কবিরে লেখা না, আপনাদের ভাষায় আমি নাকি আওয়ামী লীগের দালাল।
আমি নাকি আওয়ামী লীগের দালাল, আমার শুনতে খুব মজা লাগে। যাই হোক, তো আমিও লিখি নাই, আওয়ামী লীগের নেতারাও লেখে নাই, কোনো আওয়ামী লীগের লোক না। আবারও বলি, আরিফ রহমান হচ্ছে চিঙ্কু বামদের একেবারে সবচেয়ে বড় একটা শিষ্য, মারাত্মক শিষ্য। সে লেখছে, তার বইটা পড়েন, 30 লক্ষ লোক মারা গেছে কিনা ওটা আপনারা জানিয়ে নেন, এখন ওইটা বললাম না। জামাতিরা তো নির্লজ্জ, বেহায়া, এরা হচ্ছে পিচাস, হারামি, ভণ্ড, বদমাইশ, বকধার্মিক। তাই এদের নিয়ে আমরা আলোচনা করতেছি না। আপনাদেরকে যারা বিভ্রান্ত করে, এই জামাতের, এই মৌদুদি জামাতির বাচ্চা জামাতিরা, আর যে সমস্ত, এমনকি বিএনপিতে তো মগজেরা খেয়ে ফেলছে, শেষ করে দিচ্ছে ছাত্র দলের, যুব দলের, বিএনপির মগজ, এখন আওয়ামী লীগের মগজে খেয়েছে। অনেক আওয়ামী লীগ আমাকে বলছে 30 লাখ মারা যায় নাই, হ্যাঁ আওয়ামী লীগ করো না। যাই হোক, আপনারা আরিফ রহমানের বইটা পড়বেন, পড়ে তারপর আপনারা বললেন কতজন লোক মারা গেছে। এটা নিয়ে আমি আর বিতর্কে যেতে চাই না, এটা বহুবার আলোচনা হয়েছে। এটা জামাতিদের হাজারো প্রোপাগান্ডার একটা প্রোপাগান্ডা। চিঙ্কু বামেরা কোনোদিনই মানবে না যে 30 লাখ লোক মারা গেছে, কিন্তু চিঙ্কু বামদের যে সবচেয়ে বড় শিষ্য আরিফ রহমান, তার বইয়েতে লেখা আছে, গবেষণা, তার বইকে কেউ চ্যালেঞ্জ করার কোনো মর্দের বাচ্চা না, কোনো বাচ্চারই সাহস নাই তার বইকে চ্যালেঞ্জ করে। কোনো জামাতির বাচ্চা, হেফাজতির বাচ্চা, চিঙ্কু বামের বাচ্চা বা চিঙ্কু বাম দ্বারা আরিফ রহমানের বইয়ের চ্যালেঞ্জ করা ক্ষমতা হলে চ্যালেঞ্জ করো, যাও। ওটা তো আমাদের আওয়ামী লীগের লোকের বই না, বা আমার লেখা না, ঠিক আছে, ওকে গেল। আর এখন 30 লাখ তো গেলই, এখন তারা আরো বলতেছে যে বাংলাদেশের তারা এটা বদলাবে। আচ্ছা ভাই, কি সঙ্গীত নিয়ে আসবা? পাকিস্তান একটা উদ্ভট দেশ, মানে এই দেশটার এই মগজগুলো যেরকম পাকিস্তানি মগজ, তো গোলাম আজম বলে যত শিখে থাকে, তো মগজ তো পাকিস্তানি বানাই ফেলছে। পাকিস্তান পৃথিবীর একমাত্র রাষ্ট্র যার দেশে জাতীয় সংগঠন তার নিজের ভাষায় না। এটা যে যারা পেয়ারা পাকিস্তানের বাপেরা গান গাইছে না, পাকসার জমি সাদবাদ, এটা কিন্তু উর্দু ভাষায় না। এটা অদ্ভুত ব্যাপার। আপনি উর্দু নিয়ে কথা বলছে, উর্দুর জন্য আন্দোলন করছে, জিন্নারে উর্দু বলতে দেখবেন না, সে ইংরেজি বলতো, গুজরাটি বলতো, তাকে আপনি উর্দু বলতে দেখবেন না খুব একটা। ভাষণও দিত সে ইংরেজিতে, উর্দুতে না, ঠিক আছে। এই পাক সারজমিন সাদবাদ এটা হচ্ছে ফার্সিতে লেখা। বিচিত্র একটা দেশ, বাংলাদেশের বাংলা ভাষায় গান গাইছে, এটা তাদের সিট লাগে। আর পাকিস্তানে জাতীয় সঙ্গীত হচ্ছে একটা ফার্সি ভাষা। কত বড় গবেটের বাচ্চা গবেট এগুলো। উর্দুই মানুষ এই দেশের মানুষ বোঝে না। এই দেশের মানুষ ফার্সি ভাষায় পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইতো। ওই জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত হারাম, কিন্তু পাকিস্তানের জাতীয় সঙ্গীত হালাল। শেখ মুজিবকে জাতীয় জনক মানা হারাম, সেটা হচ্ছে মানতে হবে কাকে? মানতে হবে বাবা ইব্রাহিম আলাইহিসসালামকে। অথচ লামা জাহাবিরা বলতেছে যে বাবা ইব্রাহিম জাতির পিতা না, মুসলমানের জাতির পিতা না, মুসলমান জাতির পিতা হযরত আদম। এটা বলতেছে লামা জাহাবি মৌলবীরা। ভাই আমি বলি নাই, কিন্তু আমার দোষ দেন, আমি ধর্মগুলা তো বুঝি। আমি ইসলামের ইতিহাস নিয়ে কথা বলতে পারি, যত বড় প্লেয়ার হন আসেন, অন্তত ম্যাচ ড্র হবে, একেবারে ফেলাই দিতে পারবেন না, বুঝতে পারছেন? একেবারে ফেলে দিতে পারবেন না ইসলামের ইতিহাস নিয়ে কথা বলতে পারলে। আপনাদের একটু যাচাই, সব ইসলামের ইতিহাস কে কতটুকু জানেন আমি জানি, ঠিক আছে। মৌলবীদের ওয়া ছাড়া আপনাদের ইসলামের ইতিহাসে জ্ঞান নাই। চাপা আমার সাথে মারবেন না ইসলামের ইতিহাস নিয়ে। ইসলামের ইতিহাস নিয়ে এই আপনারা আমার সাথে চাপা মাইরেন না। আপনাদের কতটুকু ইসলামের ইতিহাসের জ্ঞান আমি জানি। সর্বোচ্চ ওয়াজের জ্ঞান, সর্বোচ্চ ওই যে ওয়াজ শুনছেন, আর হইলো মৌলবীদের কাছে গল্প শুনছেন, দাদার কাছে বাপের কাছে ইসলামের ইতিহাসের গল্প শুনছেন, আর শুনছেন হইলো মসজিদের খাতা। ইসলামের ইতিহাসের আপনার রসই জানেন না। যাই ওই কথাটা, কারণ ইসলামের ইতিহাস জানলে বুঝবেন এরা কত বর্বর, এরা কত পাশানো কাটাকাটি, এরা কিরকম হারামি জানেন ইসলামের ইতিহাসের। যারা আপনার কাছে নায়ক মনে হচ্ছে না, ইতিহাসগুলো একটু পরে আসবেন। কবর থেকে 100 বছর পর কবর খুঁড়ে হাড্ডি বার করছে, কবর উচ্ছেদ করে ফেলছে। একজনে হাড্ডি বের করে টানায় রাখতো। কার ইসলামের ইতিহাসে একজন আর একজন খলিফা মাথার খুলির উপরে রেখে মদ খাইতো, শত্রুর মাথার খুলি তুলে। এত ভালো ইতিহাস। এবার বলবেন যে এগুলো সব ইহুদি নাসারার ইতিহাস। তো আপনি আমার ইতিহাসটা শোনায়েন একটু, একদিন শুনবনি। আপনি কি বলেন? আপনারা একটু শোনায়েন, আমরা শুনবনি। যাই হোক, ওটা রাখলাম। তো এই গোলাম আজমের পুতের আপনারা যারা কিছু বাম আছেন, খুব লাভ পাচ্ছেন 24 তারিখের 5। এখন বলতেছেন আমরা তো এই জন্য যাই নাই, আমরা তো বলি নাই যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে। ভাল্লুকের হাতে ক্ষমতা দিয়ে এতক্ষণ কইতেছেন যে আমার ভিটা খরসকে না, ভাল্লুকের হাতে ক্ষমতা দিচ্ছেন, দিয়ে এখন কইতেছেন আমারে গোতা মারে খায়। আর একজন সায়ান তো বলছে গান গাইছে কত বিপ্লবী গান। সায়ানের নারী নেতৃত্ব কোথায়? নারী নেতৃত্ব কোথায়? ছাত্র জনতা 158 জন সমন্বয়কের মধ্যে নারী নেতৃত্ব কোথায়? তুমি নারী নেতৃত্ব আগে মনে ছিল না, আজকে মনে হইলো নারী নেতৃত্বের কথা? সায়ান হ্যাঁ গান গাও, নারী নেতৃত্ব কোথায় গো সমন্বয়ক লীগ, গান গাও। নারী নেতৃত্ব কোথায় গো এনুসের শকুন লীগ, এগুলো গান গাও।
এই গান এখন শোনাও জাতিরে, তো বলবা না। এটা বললে আবার তো তোমার সিংকু বামগিরি শেষ হয়ে যাবো গা, সায়ানের বাদনের সিংকু বামগিরি শেষ হয়ে যাবো, সায়ানের সিংকু বামগিরি শেষ হয়ে যাবো। যাই হোক, গোলাম আজমের পুতের আসেন, আমরা দোয়া করি গোলাম আজমের পুত আসুক, তারা জাতীয় সঙ্গীত বদলাইতে আসুক, আমরা একটু দেখতে চাই কিরকম সে পারে আর কোন দেশের লাগায়। তা পাকিস্তানে তো ফার্সি ভাষায়, আমগর দেশে কি তুর্কি ভাষায় জাতীয় সঙ্গীত গাওয়াবে এই গোলাম আজমের পুত, পাকিস্তানি গোলামের পুত। অপেক্ষা করি, আসেন আমরা শুনতে থাকি সামনে। এরপরে নেক্সট 10-15 মিনিট পরে আরেকটা লাইভ নিয়ে আপনাদের সামনে আসতেছি। আমার ফেসবুকের যারা দর্শক তাদের ধন্যবাদ ভয়েস অব এথিস্টের দর্শকদের, ধন্যবাদ ধর্ম অধর্ম মুক্ত গল্পের দর্শকদের, আপনাদের অসংখ্য ধন্যবাদ।